হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসে 2024 যে সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তো সেরকম একটা সাজেশান নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আলোচনাটা শুরু করা যাক। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে হলো 15 মার্কসে। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 নম্বরে থাকবে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 3টে করতে হবে, 1 নম্বর করে 3টে করতে হবে, 3 নাম্বার। ফার্স্ট কি আছে, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্রে, ঐতেরীয় আরণ্যকে না আইনি আকবরীতে? তাহলে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় হলো ঐতেরীয় আরণ্যকে। নেক্সট আছে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কালিদাস, বাণভট্ট না কৌটিল্য? তাহলে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন কৌটিল্য। নেক্সট বলেছে খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, সামন্ত না কর্মচারী? খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। নেক্সট বলছে গীতগোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন ধয়ী, জয়দেব না গোবর্ধন? তাহলে গীতগোবিন্দের রচয়িতা ছিলেন কিন্তু জয়দেব। নেক্সট বলছে পাল ও সেন যুগে জিনিস কেনাবেচায় প্রধান মাধ্যম ছিল স্বর্ণমুদ্রা, তাম্রমুদ্রা না কড়ি? পাল ও সেন যুগে জিনিস কেনাবেচায় প্রধান মূলধন হচ্ছে কড়ি। নেক্সট চলে আসছি 2 নম্বরে, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো একটি বাক্যে, যে কোনো একটা করতে হবে। ফার্স্ট কি দিয়েছে, কত খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? এটা হবে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। নেক্সট আছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। নেক্সট কোশ্চেন বলেছে বিক্রমশীল মহাবিহার কত বছর টিকেছিল? উত্তর হবে 500 বছর। চলে আসছি 3 নম্বর প্রশ্নে, বলেছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। 2 নাম্বার থাকবে। ফার্স্ট প্রশ্ন বলেছে বর্তমানে বাংলার কোন অঞ্চল গৌড় নামে পরিচিত? গৌড়ের রাজধানী কোথায় ছিল? তো দেখো কি লিখব, প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে বরাহমিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিমভাগ নিয়ে তৈরি হয়েছিল গৌড়। ভাগীরথীর দক্ষিণ পাড়ে বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল প্রাচীনকালের গৌড়। পরের প্রশ্নটা বলেছিল গৌড়ের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। চলে আসছি নেক্সট কোশ্চেনে, বলেছে সামন্ততন্ত্র বলতে কি বোঝায়? উত্তর লিখব মধ্যযুগের ভারতীয় সমাজে এক বিশেষ গোষ্ঠীর রাজকর্মচারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় তাদের নগদ বেতন না দিয়ে জমি দেওয়া হতো, সেই জমির রাজস্বই ছিল এই কর্মচারীদের আয়। এছাড়া তারা গ্রামের শাসন এবং বিচার কার্যের দেখাশোনাও করত। রাজা গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে এর ফলে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। এই ধরনের গড়ে ওঠা ব্যবস্থাই সামন্ততন্ত্র নামে পরিচিত ছিল। চলে আসছি 4 নম্বরের কোশ্চেনে, বলেছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4 থেকে 5টি বাক্যে দিতে হবে, 3 নাম্বার থাকবে। ফার্স্টেরটা বলেছে গৌড়তন্ত্র বলতে কি বোঝায়? ভূমিকা দিয়ে লিখব গৌড়রাজ শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এবার পয়েন্ট করব আমরা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। কি লিখব, শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক শ্রেণীর কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয়, যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজকর্ম করত সেই সব কাজের দায়িত্ব গ্রহণ করে। ফলে গৌড় রাজ্যে এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু হয়। নেক্সট বলেছে মাৎস্য ন্যায় কি? এবার ভূমিকা দিয়ে লিখব শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের উত্তর মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর, এটা হচ্ছে 650 থেকে 750 খ্রিস্টাব্দ, তাহলে 100 বছর ধরে বাংলায় যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার চলেছিল তাকে মাৎস্য ন্যায়ের যুগ বলে।
প্রতিটা কিন্তু এরকমভাবে পয়েন্ট করে করেই কোশ্চেনের অ্যান্সারগুলো লিখতে হবে, তাহলে আমাদের নাম্বারটা কিন্তু খুব ভালো ক্যারি করতে আমরা পারবো। পরের পয়েন্ট করব আক্ষরিক অর্থ। কি লিখব? মাৎস্যন্যায় শব্দটির আক্ষরিক অর্থ হলো মাছের মতো আচরণ। কৌটিল্যের অর্থশাস্ত্রে মাৎস্যন্যায়ের উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন নেক্সট পয়েন্ট করব আমরা প্রকৃত অর্থ। কি লিখব? পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, শশাঙ্কের মৃত্যুর পর তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকেদের ওপর অত্যাচার করে। এই অবস্থাই মাৎস্যন্যায় নামে পরিচিত। পরের পয়েন্ট করব অবসান। শেষ পর্যন্ত বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন সামন্ত রাজাকে বাংলার রাজা নির্বাচন করে। এর ফলে মাৎস্যন্যায় যুগের অবসান ঘটে এবং পাল বংশের রাজত্ব শুরু হয়। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন বলছে যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার, পাল ও সেন আমলে বাংলা সাধারণ মানুষের জীবনযাপনের ধরন কেমন ছিল বলে তোমার মনে হয়? দেখো, পয়েন্ট করব আমরা ভূমিকা। কি লিখব? পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবন ছিল সহজ ও সরল। নেক্সট পয়েন্ট করব জীবনযাপনের ধরনের। 1 নম্বর পয়েন্ট হবে জীবিকা। পাল ও সেন যুগে সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল। বেশিরভাগ মানুষের জীবিকা ছিল কৃষি। এছাড়াও অনেক মানুষ শিল্প ও বাণিজ্যের কাজ করে তাদের জীবিকা চালাতো। পরের পয়েন্ট করব সমাজ ব্যবস্থা। কি লিখব? সমাজে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হতো। তারা খুব বেশি সামাজিক সুযোগ সুবিধা পেত না। নেক্সট পয়েন্ট আমরা করব খাদ্যাভ্যাস। কি লিখব? পাল ও সেন যুগে বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত। গরম ভাতে গাওয়া ঘি, তার সঙ্গে মোরলা মাছ, পাট শাক, সরপরা দুধ আর পাকা কলা ইত্যাদি থাকতো। গরিব লোকেদের খাদ্য তালিকায় থাকতো নানান ধরনের শাকসবজি, যেমন বেগুন, লাউ, কুমড়ো ইত্যাদি। পরের পয়েন্ট করব পোশাক পরিচ্ছদ। পাল সেন যুগে পুরুষেরা সাধারণত ধুতি ও নারীরা শাড়ি পরত। এছাড়া নারী ও পুরুষ উভয়েই বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করত। পরের পয়েন্ট হলো উপসংহার। সমাজে বিত্তশালী ও ক্ষমতাশালী মানুষেরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকলেও সাধারণ মানুষদের জীবনযাত্রা সুখকর ছিল না। অনেককেই চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে হতো। পরের প্রশ্ন বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো। ফার্স্টেই আমরা ভূমিকা দিয়ে নেব। ভূমিকা দিয়ে লিখব, প্রাচীন ভারতে শিক্ষার প্রসারে যে বৌদ্ধ বিহারটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তা হলো নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা। পয়েন্ট করে লিখব, বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পরের পয়েন্ট হচ্ছে পৃষ্ঠপোষকতা। নালন্দা মহাবিহার হর্ষবর্ধন ও পাল রাজাদের সাহায্য পেয়েছিল। রাজা ও জমির মালিকরা ছাড়াও সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। পরের পয়েন্ট লিখব, প্রবেশিকা পরীক্ষা। নালন্দা মহাবিহারে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। পরের পয়েন্ট হচ্ছে ছাত্র শিক্ষক। নালন্দা মহাবিহারের নিখরচায় খাবার, জামাকাপড়, শয্যাদ্রব্য ও ওষুধপত্র দেওয়া হতো। তার মধ্যে 500 জন ছিল শিক্ষক এবং 8500 জন ছিল ছাত্র। পরের পয়েন্ট হচ্ছে পাঠ্যসূচি। নালন্দা মহাবিহারের পাঠ্যসূচিতে ছিল বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি। উপসংহার। নালন্দা মহাবিহারের শিক্ষা দীক্ষার খ্যাতি একসময় সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। 2014 সালে বিহারের রাজগীরে ধ্বংসপ্রাপ্ত নালন্দার পাশে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। আজকের সাজেশন এই পর্যন্তই। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কোশ্চেন অ্যান্সারগুলো পড়ো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আরও তোমাদের সাজেশন দেওয়া হবে, তো সেই কারণে অবশ্যই কিন্তু প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও।